আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকের 5ই মে রাতের যেই কিছু স্মৃতিচারণ হয়েছিল 2013 সালের, আমি সে সময় ছোট ছিলাম। ছোট না হলেও সে সম্পর্কে আমার যে অভিজ্ঞতা হয়েছিল, স্বচক্ষে আমি যেই অবস্থা দেখেছিলাম, সেটি মনে হলো যে আজকে আপনাদের সামনে বর্ণনা করি। আশা করি প্রায় অনেক বছর পরে যারা ফেসবুকে রয়েছেন অথবা যারা এ সম্পর্কে স্মৃতিচারণ শুনতে চান, আমার স্বচক্ষে যেই জিনিসগুলো আমি দেখেছিলাম সেটা আজকে ব্যক্ত করার জন্যই লাইভে আসলাম। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে ভয়াবহ দৃশ্যগুলো হয়েছিল সেগুলো জানার আগে আমি এই সাথে কিভাবে সম্পর্ক হলাম সে সম্পর্কে আপনাদেরকে দুই একটি কথা বললেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে, এই 5ই মে শুরু হওয়ার আগেই হেফাজতে ইসলামের তারা শাহবাগের যারা নাস্তিক মুর্তার তাদের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছিলেন এবং তারা 13 দফা বাস্তবায়নের জন্য প্রথমভাবেই তারা একটা ব্যানার বলেন অথবা বিজ্ঞাপন আকারে, আমরা যদি সেই সময় যারা থাকেন তারা মনে পড়ে, আমার দেশ পত্রিকা, নয়াদিগন্ত পত্রিকার প্রথম পেজে তারা দিয়েছিল। প্রথম আমি তখন থেকে হেফাজত ইসলামকে জেনেছি। তো কর্মের সুবাদে আমি আলেম কামেল শেষ করার পরে, অর্থাৎ 2013 সালে আমার কামেল শেষ হওয়ার পরে, অর্থাৎ মাস্টার শেষ হওয়ার পরে আমি আমার প্রতিষ্ঠান থেকেই যেদিন ভাইবা সেদিন আমি চলে আসি আমার কর্মস্থলে। তো সেদিন ছিল 26শে মার্চ 2013। 26শে মার্চের পরে এপ্রিল মে, এই মে মাস হচ্ছে শাপলা চত্বরের সেই ভয়াবহ দৃশ্য। তো আমি এই কর্মস্থলের সুবাদেই আমি প্রথমেই এই হেফাজতে ইসলামের কিছু নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ হয়, পরিচয় হয়। এর ভিতরে আমার শ্রদ্ধাভাজন মুরব্বী এবং হেফাজত ইসলামের নায়েবে আমির এবং বাংলাদেশ বর্তমানে পুলিশ লাইন অর্থাৎ হেডকোয়ার্টারের সামনে যে মসজিদটি, সেই মসজিদের সম্মানিত খতিব মৌলানা মহিউদ্দিন রব্বানী হাফিজাহুল্লাহ, তার সাথেই আমার প্রথম সাক্ষাৎ হয়। এবং ওনারা প্রতিটি বিভাগরই যেই প্রথমে বিভাগরই যেই তারা করতেছিল, বিভাগরই যেই সমাবেশগুলো করতেছিল ঢাকার যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে, সেই একটি বিভাগীয় সমাবেশ হচ্ছিল। আমি এই মহিউদ্দিন রব্বানী ভাইয়ের সাথে ওনার হাতে ধরে প্রথমে আমি চলে যাই ওই মঞ্চে। এরপরে বাড়িধারার, এটা হচ্ছে হেফাজতের 5 তারিখের আগে, অর্থাৎ 1 তারিখ অথবা 2 তারিখ 3 তারিখের আমি কথাগুলো বলতেছি। এরপরে বাড়িধারা মাদ্রাসা, কাশিমি হুজুরের মাদ্রাসায় কিছু 2-1 দিন আমি সভা করেছিলাম ওই মহিউদ্দিন রব্বানী ভাইয়ের মাধ্যমে। এরপরে যখন আমরা 4 তারিখ, আমরা সংক্ষেপে আপনার বোঝাবার জন্য বলতেছি, 4 তারিখ লালবাগ মাদ্রাসায় আমরা অবস্থান করেছিলাম এবং অনেক দূর দূর থেকে ছাত্র আসতেছিল। লালবাগ মাদ্রাসা, তারপর ফরিদাবাদ মাদ্রাসা, তারপরে এই থেকে চট্টগ্রাম অঞ্চলের অনেক ছাত্র ভাইরা এসেছিল, আরও অন্যান্য এলাকার ছাত্র ভাইরা আমরা দেখেছিলাম। তো আমার যে দায়িত্বের কারণেই আমি লালবাগ মাদ্রাসায় ছিলাম 5 তারিখ সকাল থেকেই, এবং 4 তারিখ ফজরের আগে রাতে ছিলাম ওখানে। আমাদের শ্রদ্ধা ফয়জুল্লাহ ভাই, ওনার রুমে গিয়েছিলাম এবং ওনার রুমে গিয়ে বসেছি আমি আর এক ভাই হাফেজ মাহমুদুল হাসান এবং ভাই, আমরা দুজনে বসলাম, তাকে সালাম দিলাম, তার জন্য বললাম এবং কিছু ওইখানে যে ছাত্রদেরকে, নতুন যে ছাত্ররা আসতেছে রাত্রে সারা রাতও থাকবে, 4 তারিখ এটা, তাদের জন্য খাবারের ব্যবস্থার জন্য আমরা কিছু ওনাকে করলাম।
এবং আরেকটি কাজ আমি করেছিলাম, সেটা হচ্ছে হেফাজতের যে 13 দফার যে একটা পুস্তিকা, এই পুস্তিকাটা আমি অনেক, সেই সময় তো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এরকম ছিল না, প্রতিটা সাংবাদিকের অর্থাৎ পত্রিকা অফিসের আমি পৌঁছেছিলাম, বাংলাদেশের জাতীয় পত্রিকা। সেখানে কিছু স্মৃতি রয়েছে। আমি একাই জনকণ্ঠের অফিসে, মগবাজার যেখানে জনকণ্ঠ ভবন, আমার এখনো স্মৃতি মনে আছে। আমি গিয়ে প্রেজেন্টেশন করতেছি, এটা কি বলতেছিলাম, হেফাজতের 13 দফার এই লিস্টটা এখানে দেওয়া হলো। টিপ্পি চলে আসলাম দিয়ে, আমার দিকে তাকিয়েছিল। এরপরে আর কোথায় গেলাম, পত্রিকা অফিস থেকে একটা বার কাউন্সিলে গিয়েছিলাম। এরকম দু একটি স্মৃতি এখনো মনে আছে। তো যে কথা বলতেছিলাম, ওই রাতের কথা আমরা আপনাদের কাছে বলবো। এটা এখন বলার কারণ কি, এটার বড় কারণ হচ্ছে যে না, আমরা থাকবো না, কত কথা আসবে, কিন্তু আমার এই নিজ চক্ষে, নিজ চক্ষে যেগুলো দেখেছি সেগুলো আজকে বলে যাচ্ছি। এরপরে 4 তারিখের কথা বলতেছিলাম। 4 তারিখ আমরা লালবাগে ছিলাম, আর কোথায় আমরা যাওয়া করি না। তো লালবাগ বসে ফজরের পরেও, অর্থাৎ 5 তারিখ চারদিকে সকালের বেলায় চারদিক থেকে ঘেরাও, অর্থাৎ ঢাকার প্রবেশ মুখে শুনতেছিলাম বাধা। আর এই যে হেফাজত ইসলামের আল্লামা শফি রহমাহুল্লাহ, তিনি কিন্তু যেই কামরায় ছিলেন, পাশের কামরায় আমরা ছিলাম, এবং ওখান থেকে একটা নেটওয়ার্কের মাধ্যমে আমরা শুনতেছিলাম এইখানে এখানে সমস্যা হচ্ছে, এইখানে এখানে সমস্যা হচ্ছে, এবং আমাদের ভাইরা সেখান থেকে শহীদ হচ্ছেন, আহত হচ্ছেন, এবং ঢাকায় তারা ঢুকতে পারতেছে না। এই কাজগুলো আমরা শুনতেছিলাম। ফয়জুল্লাহ ভাই, উনি ওখানে ব্রিফিং করতেছিল। এক পর্যায়ে 10টা কি 8 সকালবেলা, 5 তারিখ সকালবেলা 10টা 11টার সময় আমরা চলে গেলাম আবার বাইতুল মোকাররম। ওখানে গিয়ে সরজমিন কিছু দেখে আমরা ডাটা দিলাম। এই সরজমিনে দেখলাম কি অবস্থা আছে। কেউ মানুষ বিস্কুট দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, মানুষ তো যাচ্ছে। এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে একটা দল ভাইরা, ছাত্র ভাইরা চলে আসছে সেইখানে যেখানে আমরা বঙ্গবন্ধু এভিনিউ, যেখানে বর্তমানে যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেই কার্যালয়টা রয়েছে, ওখান থেকে ইসে আসার জন্য, অর্থাৎ জিপি আসার পথটা, ওইখানে বসে আমাদের কয়েক ভাইকে স্বচক্ষে দেখলাম সেই গুন্ডারা নির্মমভাবে আঘাত করলে এবং ক্ষত বিক্ষত হলে, এটা নিজের চোখে দেখেছি, এবং সেইখানে রক্তাক্ত হয়েছিল। ওই ভাইদেরকে দেখলাম, আমাদের কিছু ভাইরা তারা ভ্যানে করে নিয়ে গেল ইসলাম ব্যাংক হাসপাতালে। এটা স্বচক্ষে প্রথম, এই বয়সে এটা দেখা খুব খারাপ লাগলো। তারপর আবার চলে গেলাম সেই আমার কর্ম লালবাগে, ওইখানের কাজ, অর্থাৎ শফি হুজুরের পাশের রুমে অথবা থাকাটাই আমার ওখানের কাজ ছিল। ইমানি দায়িত্বের কাজের খাতিরে সেখানে ছিলাম। তো সেইখানে বসে একটি দৃশ্য আমার কাছে মনে হলো, যে হেফাজতের ওইখানে ফয়জুল্লাহ ভাই হচ্ছে নিয়ন্ত্রণ করতেছিল সব। এরপরে হঠাৎ করে আমি ওনার রুমে ছিলাম, ওনার যে যারা ছাত্র ভাইরা জানেন যে ওনাদের মাদ্রাসাটার কাছে, অর্থাৎ মাদ্রাসার কম্পাউন্ডের ভিতরে মসজিদ, এই মসজিদের ভিতরে যে জায়গাটা নামাজ পড়ার জায়গা, উপরে খোলা, ছোট ছোট ছাত্ররা খেলাধুলা করতেছে। হঠাৎ করে একটা ভাই একটা ছাত্রকে নিয়ে আসছে, আর ফজলুল ভাইকে বলতেছে আমাদের এই ছাত্রটা শহীদ হয়েছে ওখানে। তো ফয়জুল্লাহ হঠাৎ করে আমি দেখলাম তার চেহারায় কোনো নমনীয় নাই, এবং তার চেহারার ভিতরে কোনো, যে একটা ছাত্র তার মারা গিয়েছে মারা গিয়েছে এটা সম্পর্কে তার কোনো অনুষ্ঠান, মারা গিয়েছে এবং তার কাছে যে অনুশোচনা সেরকম হলো না। আমার কাছে খুবই খারাপ মনে হলো। তো তারপরে
ওখানে বসে ওনার জন্য দোয়া করলো, অনেক অন্য শিক্ষকরা তারা দোয়া করলো, এবং সে দিব্যি সেখানে বসে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আহ্বান করলো। এটা হচ্ছে 11টার সময়। এরপরে আরেকটি সময় আমরা জোহরের নামাজ পড়লাম, নামাজ পড়ে আবার এই লালবাগ যে পুলিশ ফাঁড়িটা অর্থাৎ পুলিশ স্টেশন, ওখানে কিছুক্ষণ ছিলাম, এবং ওই পুলিশদের সাথে এবং উপর মহল অর্থাৎ গোয়েন্দাদের কিছু কর্মকর্তা এবং ডিজিএফ এর কিছু কর্মকর্তাদের সাথে যোগাযোগ হচ্ছিল, এবং সেদের সাথে কি কথা বলতো সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি। তারা স্লোই বলতেছে যে হুজুরকে যেভাবে হোক এখন তাকে কিভাবে নেবে এগুলো শুধু শোনে, তারা কথা বলতেছিল না। এটা হচ্ছে জোহরের পরের কথা, কিন্তু হুজুরকে নেওয়ার তো পরিবেশ সেখানে নেই, এবং সে যাওয়ার এর ভিতরে অন্য যার নেতা কর্মীরা রয়েছিল আমার নামে যাদের আমি চিনি, এর ভিতর অনেকজন দুনিয়া আল্লাহ থেকে চলে নিয়ে গেছেন। মাওলানা জাফরুল্লাহ খান হেফাজতের মহাসচিব ছিলেন, উনি ওখান থেকে আসলেন, দেখা করলেন, উনিও চলে গেলেন। এরপর মাওলানা ইসহাক, আমার ইসহাক দাদা যেটাকে বলি, উনিও ছিলেন, উনিও চলে গেলেন, সবাই মঞ্চে চলে গেলেন। এবং ফয়জুল্লাহ ভাইও সেও আলোচনা করে আবার এই মাদ্রাসায় আসছেন। সে আসলে এইখানের এই মাদ্রাসা থেকে কিন্তু হুজুরের যাওয়ার পথ এবং তার সাথে যোগাযোগ সেটা গৃহীত হয়েছিল। কিন্তু শেষ পর্যায়ে এক পর্যায়ে, এটা হচ্ছে বিকালবেলার সন্ধ্যার সময় কথা, আসরের নামাজ পড়লাম, সন্ধ্যার সময় অনেক পুলিশ এখানে আসলো, এবং এরপরে কিছুক্ষণ পরেই ধরেন এরপরে হুজুর ওখান থেকে চলে গেল, আহমদ শফি হাফিজাহুল্লাহ, তাকে আমরা ওখানে আর পেলাম না। তো এর ভিতরে আমরা চলে গেলাম আমাদের কর্মস্থান, সেটা হচ্ছে কাটাবনে। ওখানে যাওয়ার পরে সব কিছু অবজার্ভ করলাম এবং দেখলাম, এবং আমাদের কর্মকাণ্ডগুলো বলা হলো। এর ভিতরে যে জিনিসটা আমরা দেখলাম যে অনেক ভাই হতাহতের খবর আসতেছে, এবং গাছ দিয়ে ব্যারিকেড দেওয়ার এই খবর শুনতেছি। এরপরে অনেক ভাই অনেক অঞ্চলে বাহিরের সে তারা আহত নিহত হচ্ছে। এগুলো কিন্তু সব দিনের বেলা। রাতের বেলার যেটা হয়েছে, রাতের বেলার ভিতরে যেটা আমরা শুনতে পেয়েছি, রাতের বেলা আমরা 11টা কি 12টার সময় আমরা শাহবাগ থেকে, আমি বলতেছি সেটা হচ্ছে শাহবাগ থেকে কাটাবন সায়েন্স ল্যাব এই রোডটায় আমরা দাঁড়িয়েছিলাম, দেখতেছিলাম কিছু এই পিলখানা, যারা আপনারা বুঝতেছেন, পিলখানা থেকে কয়েকটি গাড়ি বের হয়ে শাহবাগের দিকে হয়ে, তারপর সে বাইতুল মোকাররম হয়ে আমরা চলে গেল হচ্ছে শাপলা চত্বরে। এটা হচ্ছে আমার চোখে দেখা। তো এরপরে হঠাৎ করে দেখলাম কারেন্টের লাইন অফ, ওইখানের কারেন্টের লাইন যারা ছিল তাদের লাইন অফ। এরপরে আমরা অনেক ফায়ারিং শব্দ শুনলাম। ফায়ারিং শোনার পরে এখন আর ঘুম আসতেছে না। অনেক ফায়ারিং শোনার পরে কি 2:30-3টার দিকে আমরা আবার দেখলাম কিছু মানুষ, কিছু ট্রাক, এই ট্রাকগুলো আমার মনে হচ্ছিল যে সিটি কর্পোরেশনের যেই পরিষ্কার পরিচ্ছন্ন যে ট্রাকগুলো, সেই ট্রাকগুলো আবার রিটার্ন ওখান থেকে চলে আসছে, এবং সেই ট্রাকগুলোর নিচে সব রক্ত আমরা দেখেছি। এটা আমার দৃশ্যপট। তো এটা আমার সাক্ষ্য হচ্ছে, আমি এখানে 2টা বিষয়কে ইনগেট করতে চাচ্ছি, যে এই হেফাজতের যে এরপরে পরের দিন আমার কাজ ছিল সমস্ত পত্রিকাগুলোকে কালেক্ট করা, এবং কালেক্ট করার পরে যে কে কে নিহত হলো, শাহাদত বরণ হলো, এগুলোর নামগুলো একটু বের করা, এবং আমার হাতে কচি হাতে এরকম লিখতে এক এক করে এই প্রথম আমি 65 জন নাম ঠিকানা, সে সময় নেটের সার্চ দেওয়ার মতো অভিজ্ঞতাও ছিল না, 65 জন, সমস্ত পত্রিকা থেকে আমি 65 জনের নাম ঠিকানা অ্যাড্রেস আমার এই হাতে লিখে আমি
সেভ করে রেখেছি একটা স্টোর খাতার ভিতরে। তো এটা হচ্ছে আমার সেই দিনের স্মৃতিচারণ। আরেকটি স্মৃতিচারণ ছিল ওই দিন আমার কিছু ভাই, আমার একটা ছোট ভাই, ও বাইতুল মোকাররমের মসজিদের ভিতরে আটকে ছিল। ওকে নিয়ে এই যে আটকে ছিল আরও কিছু ভাই আমার কাছের খুব, তারা আমাকে নিয়ে চিন্তা করেছিল, কিন্তু আমি আল্লাহর মেহেরবানিতে সেই সময় আমার সম্পূর্ণটা থাকা ছিল এর আগের লালবাগ মাদ্রাসা কেন্দ্রিক, এবং মাদ্রাসা থেকেই এখানের সমস্ত এগুলো দায়িত্বগুলো বন্টন করা হয়েছিল, এবং অন্যান্য মিডিয়া কর্মীরাও এখানে অবস্থান করেছিল প্রাথমিকভাবে, উৎসটা এখানে। এবং এখান থেকেই যে কিছু লোকের যে বিদ্রোহ, কিছু লোকের যে কিছু আলেম ওলামার নাম এখন বলবো না, এটা বলাটার সঙ্গে আমি মনে করি না ফেসবুকের কারণে, এইটা বলতে চাচ্ছি না। কিছু আলেম যে সেই দিন আমি তাদের বাস্তব চেহারা দেখেছিলাম, অনুমান নির্ভর না, তাদের চেহারা দেখেছিলাম খুবই কি বলা হয় মোনাফেকের মতো, সেদেরকে আমি সরাসরি দেখেছিলাম। এদের নাম সঙ্গত কারণে বললাম না। এটা আমাকে পীড়া দিয়েছে যতদিন এরপরে আমি বেঁচে থাকবো এবং দেখবো এই সমস্ত আলেমদেরকে। মনে হবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এবং আমাদের সবাইকে দ্বীনের প্রতি কবুল করুক। আমরা সবাই এই ছোট্ট একটি স্মৃতিচারণ যেন সবাইকে একটি ইমানের তাজাল্লি আমাদের ভিতরে আসে। আর একটা হচ্ছে যে আমি যেই যাদেরকে হত্যা করতে দেখেছি, এই ছোট ছোট রক্ত দেখেছি, এবং যারা আমার ছাত্র বন্ধুরা সেদিন শহীদ হয়েছিল লালবাগ মাদ্রাসায়, তাদের চোখে এখন আমার ভেসে আসতেছে সেই সমস্ত ছোট্ট ছোট্ট, তাদের অনেকের এরকম দাড়ি গজায় না, দাড়ি এই গজে না, এবং খুব মাথায় ছিল, মাথায় মানে এরকম যে টুপি ছিল এর উপর একটা ছিলাম, দেখতেছিলাম এই টুপিগুলো রক্তে ভিজে গিয়েছিল, এরকম ভ্যানে করে নিয়ে এসেছিল, এগুলো এখন ভেসে আসতেছে। তো এই দেখে আল্লাহর কাছে দোয়া করতেছি এখনো এই সমস্ত যুবক ভাইদের যেন শহীদের তামান্না হয়, এবং এই বাংলার জমিনে এই হেফাজত ইসলামের ডাকে সাড়া দিয়ে যে ভাইরা শহীদ হয়েছিলেন তাদের আল্লাহ শহীদে কবুল করুক, এবং এই গণহত্যার বিচার যেন বাংলার জমিনে হয়, এই আশা ব্যক্ত করে আজকের স্মৃতিচারণ আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।